ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ড্রাগ জোনের আজকের হরর নাইট এপিসোডের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন বা পরিবর্তিত হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার, বরাবরের মতো এবারও আমি রাসেল আছি আপনাদের সাথে আজকের এই হরর অনুষ্ঠানটিতে। আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কে শুনবেন। আর সেই সাথে অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে যে ঘটনাটি আপনাদের সকলের কাছে বলবো, আমাদের প্রিয় কাসেম ভাই ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনা শুরু করার আগে কিছু পরিচিত কথা বলিনি। আপনারা যারা ঘটনা পাঠাতে চান বা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেলটি আমি ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিব। আমাদের এপিসোডের ঘটনাগুলি কেমন লাগছে তা জানিয়ে এই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তিনি মূলত এই যে কাসেম ভাই, তার আপন ফুফাতো ভাইয়ের বন্ধুর মামা, মানে ওনার ফুফাতো ভাই যিনি বন্ধু, তার মামার সাথে ঘটনাটি ঘটেছিল। মামার নাম কাসেম মোল্লা। তো এই কাসেম মোল্লা উনি ছোটোবেলা থেকে খুব দুষ্ট স্বভাবের ছিলেন। একমাত্র ছেলে, অন্য বোনেরা তাকে এত শাসন করতেন। তবে একমাত্র ছেলে ছিল পরিবারের, সকলের আদরের ছিলেন তিনি। এই কারণে শাসন একটু কমই পেয়েছেন। ওনার বোনেরাও কিছু বলতো না, বোনেরাও খুব আদর করতো, যার কারণে ওনার মধ্যে রাগ, অভিমান, ডানপিটে স্বভাব সব কিছু একটু বেশি ছিল। কারো কথা শুনতে চাইতেন না, আর শাসন একটু করলে মুখ ফুলিয়ে বসে থাকতেন, আবার তাকে আদর করে সেই রাগ ভাঙাতে হতো। তো এভাবে বড় হচ্ছিল। এদিকে 2001 সালের দিকে কৈশোরে পদার্পণ করেছেন। এদিকে আগের মতো যে দুষ্টামি স্বভাব এখনও যদি সেটা থাকে তাহলে তো হয় না। বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে তো বুদ্ধি তো বাড়তে থাকে, এমনিতেই চলে আসে। কিন্তু ওনার মধ্যে সেটা দেখা যাচ্ছিল না। উনি ওই ছোটোবেলার মতোই দুষ্ট ছিলেন আর কি। তার নামে নালিশ আসে বাবা মার কাছে। এখন ছেলে বড় হয়ে গেছে, এখনও এ ধরনের নালিশ কোনো বাবা মার কি ভালো লাগে? সেই ছোটোবেলার মতো নালিশ যদি এই বয়সে আসে, এটা তো বাবা মার জন্য লজ্জার কারণ হয়। তো একদিন কি হয়, বাবা মা ওনাকে খুব বকাঝকা করছেন ও উনি মন টন খারাপ করে রাতের বেলা ঘর থেকে বেরিয়ে গেছেন। ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে একটি বিল আছে, বিল বলতে বাড়ির পাশে একটি ডুবা আছে। ডুবার মধ্যে মূলত সারা বছরই ওইখানে পানি থাকে। এরকম একটা জায়গায় গিয়ে বসে আছেন একা একা। এখানে যে লোকজন যায় না, হাঁটাচলা করে না, বিষয়টা কিন্তু এরকম না। পাশ দিয়ে রাস্তাও আছে। উনি রাস্তা থেকে একটু নেমে উনি বসে আছেন, অনেকক্ষণ বসে আছেন। তো এর মধ্যে কি হয়েছে, ওনার জল বিয়োগ করার প্রয়োজন দেখা দিয়েছে, মানে প্রস্রাব পেয়েছে। উনি আর ডানে বামে কোথায় যাবেন, এমনিতেই মন মেজাজ খারাপ। উনি কি করেছেন, দাঁড়িয়ে ওইখানেই প্রস্রাব করে দিয়েছেন। হঠাৎ করে উনি দেখতে পান ওই খালের, মানে ওই ডুবার ওই পাশ থেকে ঝপাস ঝপাস শব্দ আসছে। মনে হচ্ছে পানির মধ্যে কেউ যদি হেঁটে হেঁটে আসে যেরকম শব্দ হয় ওই রকম, বা কেউ সাঁতার কাটলে যেরকম শব্দ হয় ওই রকম। তখন একদম পূর্ণিমা না থাকলেও মোটামুটি চাঁদনি রাত ছিল। উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কি আসছে। প্রথমে তো বুঝতে পারেনি শব্দটা কিসের, কিন্তু যখন বুঝতে পেরেছে শব্দটা কিসের, তখন উনি প্রচণ্ড ভয় পায়। উনি দেখতে পান একটি বেশ বড় অবয়বটা পা গরুর মতো, লেজ আছে এটা বুঝতে পারেন নাই। হাত দুটো বেশ লম্বা, হাত দুটো মানুষের মতো, বডিটা সুঠাম দেহি। যারা ব্যায়াম করে বা জিম করে সেই রকম ফিগারের হয়, 6 প্যাক বডি ওই রকম, তবে কুচকুচে কালো। চেহারাটা গরুর মতো, তবে শিং নাই, কান আছে, গরু যেভাবে কান থাকে ওই রকমই। আর চোখ দুটো টকটকে লাল। খুব রাগান্বিতভাবে হেঁটে হেঁটে ওই পানির ভেতর দিয়ে এই কাসেম মামার
দিকে এগিয়ে আসছে। উনি তো এটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি দেখছেন সোজা বাড়ির দিকে এক দৌড়। বাড়িতে গিয়ে উনি ওনার মা বাবাকে ডাক দিয়েছেন। উনি তো বাসা থেকে চলে গেছিলেন রাগ করে। মা বাবা খুব ক্ষিপ্ত ছিল, চিন্তা করছে একটু পরে চলে আসবে, আর একটু দেরি হলে তো ওনারাই খুঁজতে বের হইতেন, কিন্তু তার আর প্রয়োজন হয় নাই। উনি চলে আসেন, এসে মা বাবাকে এ বিষয়ে বলেন। ওনার বাবা মা এ আর বিশ্বাস করে না। ওনারা বলেন যে এখন একটা নতুন গল্প ভাবছে তো, তাই না, যাতে কিছু না বলি, যাও ঘরে যাও, শুয়ে পড়ো। আসলে উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি এই অবস্থায় আসলে বুঝাইতে পারে নাই ওনার বাবা মাকে। এই রাতটা কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। পরের রাতে উনি একটি স্বপ্নে দেখেন ওই যে গরুর মতো ভয়ঙ্কর অবয়বটা, ওই অবয়বটা এই কাসেম মামাকে বলছে, তুই যা করিস খুব খারাপ কাজ করেছিস, এর ফল তোকে পেতেই হবে, জাস্ট এতটুকু বলেন। তো স্বপ্নের ব্যাপারটা উনি পরের দিন সকালবেলা বাবা মাকে বললেন। এবারও তার বাবা মা পাত্তা দেয়নি। পরের দিন রাতের বেলা কাসেম মামা ওনার রুমে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে উনি শুনতে পান যে ওই শব্দের ওনার ঘুম ভেঙে গেছে। উনি শুনতে পান ওনার বাড়ির উঠানে ফসফস শব্দ করছে, যেভাবে ষাঁড় গরু রেগে গেলে যেরকম ফসফস শব্দ করে ওই রকম ফসফস শব্দ করছে কেউ। উনি চিন্তা করলেন ব্যাপার কি, এটা কি। উনি একটু দেখার চেষ্টা করলেন এটা কি। উনি জানালা খুলে একটু দেখার চেষ্টা করছিলেন। ওনার কাছে মনে হলো সেই অবয়বটা ওই উঠানে পায়চারি করছে। এটা দেখে উনি জানালা লাগিয়ে দেন, দোয়া দুরুদ পরে আবারও শুয়ে পড়েন। কাউকে ডাকাডাকি করেন নাই। পরের দিন পরিবারের সদস্যদেরকে এই বিষয়টা বললেও তারা বলেন যে তুমি এইবার মনে হয় এই বয়সে নেশাপানি করা শুরু করা দিয়েছ। এই টাইপের গাঁজাখুরি কথা আর যেন কখনো না শুনি, কারণ পরিবারের সদস্যদের কথা হচ্ছে এই ধরনের ঘটনা যদি ঘটে রাতের বেলা উঠে তাদের কেন ঘুম ভাঙল না। যাই হোক, এবারে রাতের ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওনাদের বাসার কাছাকাছি একটা জায়গায় বেশ লম্বা লম্বা গাছের বাগান, ইউক্যালিপটাস গাছের বাগান। কাসেম মামা সন্ধ্যা ঠিক হয়তো বা এশার আজান হয়ে গেছে, এরকম সময়ে ওই বাগানের ভেতর দিয়ে একা একা আসছেন। তখন চাঁদনি রাত ছিল, আর ইউক্যালিপটাস গাছে তেমন ডালপালা থাকে না, চাঁদের আলো মোটামুটি নিচে বালুই পড়ে। হঠাৎ করে উনি দেখেন ওনার সামনে যেন হাঁটে। প্রথমে মনে করছেন কোনো মানুষ হবে, কিন্তু না, এটা মানুষ না, এটা হচ্ছে সেই অবয়বটা যেই অবয়বটা উনি প্রথমবার দেখেছিলেন ওই বিলের ওইখানে, ডোবার ওইখানে। তারপর স্বপ্নে তার বাড়ির উঠোনে এটাই সেটা। এটা কি করে, একটা ইউক্যালিপটাস গাছের সামনে গিয়ে আড়ালে লুকিয়ে যায়। উনি সামনে একটু আগান, আবার আড়ালে লুকিয়ে যায়। অবয়বটা হঠাৎ করে আবার একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরকম হচ্ছিল। উনি তো দেখি মারাত্মক ভয় পান, দোয়া দুরুদ পড়তে থাকেন যে এমন একটা জায়গা উনি এখন কি করবেন বুঝতে পারছেন না। আল্লাহর নাম নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, কারণ পেছনে যাওয়ার সুযোগ নেই, গেলে সামনের দিকে যেতে হবে, কারণ অনেকটা পথ তো উনি পার করে চলে আসছেন। হঠাৎ করে দেখেন যে সামনে আর কিছু নাই, কিন্তু পেছন থেকে কেমন যেন একটা ফুসফুস আওয়াজ আসছে। উনি এবার থেমে যান, যেরকম ষাঁড় গরু রেগুলে করে। দেখেন একদম পেছনে কয়েকটা হাত দূরে এক ভয়ঙ্কর অবয়বটা দাঁড়িয়ে আছে। গরুর মতো পা দুটি, হাত মানুষের মতো, মাথাটা বা চেহারা গরুর মতন বডি, এরকম 6 প্যাক বডি, কালো কুচকুচে চোখ দুটি, লাল টকটকে, আর তার থেকে মাত্র কয়েক হাত দূরে। উনি কি করছেন, ঘুরে আবার দৌড় দিবেন, এমন সময় কোমরে প্রচণ্ড জোরে একটা আঘাত লাগে। মনে হচ্ছিল ওই জিনিসটা মাথা দিয়ে শরীরের কোনো অংশ দিয়ে কোমরে ভয়ঙ্করভাবে আঘাত করেছে। উনি বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকিয়ে পড়েন, আর ছিটকিয়ে পড়ার পর উনি তো চিন্তাই করছেন এবার আমি শেষ। ওই অবয়বটা এবার এসে ওনার বুকের উপর এক পা উঠিয়ে দেয় এবং পা উঠিয়ে দিয়ে চাপ দেবে। এমন সময় কি মনে করে ওইটা অবয়বটা ভ্যানিশ হয়ে যায়।
মানে নাই হয়ে যায়। উনি এখানে অজ্ঞান হয়ে যান। ওনার যখন জ্ঞান ফিরে তখন উনি বাসায় পরের দিন সকালবেলা কি হয়েছে তখন উনি সব কথা খুলে বলেন। এবার পরিবারের সদস্যরা বিষয়টি আমলে নেন। আমলে নেওয়ার পর স্থানীয় বেশ নামকরা একজন হুজুরের কাছে নিয়ে আসেন। তাকে ডেকে নিয়ে আসার পর মানে হুজুরকে নিয়ে আসেন, তাকে ডেকে নিয়ে আসার পর বিষয়টি শুনলেন উনি। তবে উনি আসার সাথে সাথে যেটা করেছিলেন সেটা হচ্ছে, উনি যখনই এই কাসেম মামার চেহারা দেখছেন তখনই দেখার সাথে সাথে উনি বলছেন, কাসেম তোমায় দেখে তো স্বাভাবিক রোগী মনে হচ্ছে না। সাধারণ রোগীরা তো এরকম হয় না। নিশ্চয়ই তুমি একটা অপকর্ম করেছো যার কারণে তোমার পিছু লেগেছে। সত্যি করে তুমি কি করেছো? এই সত্যি করে বলো তো তুমি কি করেছো? একদম সত্যি বলবে, আল্লাহ সাক্ষী রেখে কি অপকর্ম করেছো? তখন কাসেম মামা এই যে শুরু হয়েছে শেষ পর্যন্ত সব খুলে বললেন। সেই যেন এই কথা বলছেন তখন তো এই হুজুর প্রচণ্ড রেগে যান। বলে, তুমি একটা কাজ করেছো, তুমি খুবই একটা খারাপ কাজ করেছো। তবে এতটুকু আশার বাণী শোনাই যে ওইখানে যেই অবয়ারা থাকে এরা খুব ভালো এবং নামাজি পরহেজগার। এখন তুমি যেটা করেছো আমি দেখি তথ্য নিয়ে কি করা যায়, কিভাবে তোমাকে বাঁচানো যায়। তো উনি ওই সময় থেকে জারকুক না করে বলেন, আমি আগে ওদের সর্দারের সাথে কথা বলি। ওনারা বিষয়টা টোটালি আলাদা। উনি বলছেন, এই যে জারফুক করা লাভ নাই, আমি অন্যভাবে দেখব। তো সর্দারের সাথে কথা বলে উনি বেশ কিছু চমকপ্রদ তথ্য দেন। উনি জানান যে এই এলাকার বিশেষ করে এই জায়গায় খুব পরহেজগার কিছু অবয়ারা আছে। এটা তো উনি জানতেন আগে থেকেই, কিন্তু এই যেই পানিটা মানে ডুবার পানিটা ওরা উজু গোসল এমনকি খাওয়ার কাজে ব্যবহার করে, এই পানিটাতে প্রস্রাব করার কারণে পানিটা নাপাক হয়ে যায়, যার জন্য তার সাথে এরকম হয়েছে। এমনকি এই পানিটাতে গরু ছাগল এখানে গোসল করানো তারা পছন্দ করে না। তখন ওরা জানালো যে আসলে কাসেম তো একদম ছোট বাচ্চা না, ও যদি ছোট বাচ্চা থাকতো তাহলে তো আমরা ক্ষিপ্ত হইতাম না, তাদের তো আর বুঝ শক্তি নাই। কিন্তু একথা কিন্তু ও তো বড়, ও এই ধরনের কাজ করেছে, ওটা তার বোঝা উচিত ছিল। এইভাবে পানিতে প্রস্রাব করতে হয় না, অপবিত্র করতে হয় না। ওর পরিবার থেকে ওকে শিক্ষাটা পায়নি? ওর পরিবার তো একটি মুসলিম পরিবার, এত শিক্ষাটা পেয়েছে, তারপরে কেন এই কাজটি করলো? আর করেই ফেলেছে। ওইখানে আবার আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের জাতের অবয়াটা বলেছে যে আমাদের গোত্রে যেই অবয়ারা রয়েছে, এই এক শ্রেণীর অবয়া রয়েছে যারা হচ্ছে পাহারাদার, ওয়াচম্যান হিসেবে কাজ করে। আর এই ওয়াচম্যান হিসেবে যেন অবয়াটা দায়িত্ব দেওয়া হয়, তারা খুব শক্তিশালী এবং কঠিন হৃদয়ের থাকে। তারাও সবাই ভালো, তারাও সবাই নামাজ পড়ে, কিন্তু এরা একটু কঠিন হৃদয়ের হয়ে থাকে। তা না হলে এই ধরনের জায়গাগুলো পাহারা দিতে গেলে সমস্যা হয়। নরম হৃদয়ের অবয়ারা দিয়ে এই জায়গাগুলো পাহারা দেওয়া যায় না, তাতে অন্যরা এসব চড়াও হতে পারে। এই জন্য এই ধরনের অবয়াদের এই পাহারা দায়িত্ব দেওয়া হয়। আর অবয়ার সমাজে যাকে এই কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া হয় তিনি সর্বদায়ের কাছে পূর্ণ আনুগত্য শপথ করেন যে জীবনে চলে গেলেও তিনি তার দায়িত্ব পালন করে দায়িত্ব থেকে পিছপা হবেন না। যাই হোক শেষ পর্যন্ত হুজুরের মাধ্যমে কাসেমকে ভালো করা যায়। কিন্তু ওই যে কোমরে ব্যথা পেয়েছিল ওইটা ওরা বলে দেয় ওইটা আর জারফু দিয়ে কিছু হবে না, ওইটা ডক্টরকে দেখাতে হবে।